নব্য পূজারী প্রাবেন্দু বহু আগেই ছেড়ে দিয়েছিল পূজার সব কাজ, কিন্তু হঠাৎ যখন কাজের অভাবে পেটে টান পড়ে তখন আবারও পেটের দায়ে শুরু করে পূজা। ভেবেছিল কয়টা টাকা কামিয়ে আরামে দিন কাটাবে, কিন্তু তার ভাগ্যে লেখা ছিল অদ্ভুত এক গল্পের। এক বিলাসবহুল বাড়িতে ভূত তাড়াতে গিয়ে সেই ভূত চেপে বসে তার নিজেরই ঘাড়ে। তবে এই ভূত ওই আদিকালের সাদা পাউডার আর সাদা লেন্স পরা ভয়ঙ্কর ভূত না, বরং এক মজান জেনজি ভূত, যে কথায় কথায় ইংলিশ বলে আর রাত গভীর হতেই বসে যায় ফেসবুকের রিলস দেখতে। কি একটু অবাক হলেন তো? আরে অবাক হওয়ার অনেক কিছুই তো এখনো বাকি। তবে মজার এই ভূত ভয় দেখিয়ে আপনার ঘুম হারাম না করলেও হাসাতে হাসাতে পেটে একদম খিল ধরিয়ে দিবে। তবে প্রশ্ন কিন্তু একটাই, কে এই ভূত আর কেনই বা সে চেপে বসলো প্রাবেন্দুর ঘাড়ে? এই ভূতের আসল রহস্য সমাধান করতে গিয়ে প্রাবেন্দু নিজেই আবার তার জালে ফেসে যাবে না তো? এমনই ভরপুর সাসপেন্স, হাসিয়ে পেট ব্যথা করার মতো কমেডি আর শেষে চোখে পানি এনে দেওয়ার মতো অন্য ধাঁচের হরর কমেডিতে ভরা গল্প নিয়ে আজ এক্সপ্লেইন করব মালায়ালাম মুভি সার্ভাম মায়া, যার অর্থ সবই মায়া। গ্রামের এক অনুষ্ঠানে বেশ পুরনো এক মালায়ালাম গান চলছে। এই ব্যান্ডের গ্রুপের ম্যানেজারের নাম সাজি। অনুষ্ঠান থেকে বের হয়ে সাজি তাদের গ্রুপের বাসের ড্রাইভার রাজ্জাককে বলে ইউরোপ ট্যুরের জন্য তাদের সবার পাসপোর্ট অ্যাকসেপ্ট হয়ে গেলেও ইলেকট্রিক গিটারিস্ট প্রাবেন্দুর ভিসা হয়নি। তাই সবাই যেতে পারলেও বেচারা প্রাবেন্দু যেতেই পারবে না। প্রাবেন্দু তো আর এসব জানে না, সে মনের সুখে ট্রিপে যাওয়ার জন্য এখানে থাকার তার ফ্ল্যাটটা ছেড়ে দিয়েছে, এমনকি ঠান্ডার জামাও কিনছে। সাজি প্রাবেন্দুকে এত খুশি দেখে আর না পেরে প্রাবেন্দুকে জানিয়েই দেয় তার ভিসা ক্যান্সেল হয়ে গেছে, তাই তাকে এই 2 মাস কোনো রকমে ম্যানেজ করতে হবে। প্রাবেন্দু মন খারাপ করে বসে থাকলে সাজি বুঝিয়ে বলে, হয়তো তোমার ভালোর জন্যই এসব হয়েছে, এমনিও ফ্ল্যাট ছেড়ে দিয়েছো, কাজও নেই, এই 2 মাস চলার জন্য হলেও তোমার গ্রামের বাড়িতে বাবা আর বড় ভাইয়ের কাছে যাওয়া উচিত। কয়েকদিন পরেই তোমার বাবার জন্মদিন, অন্তত সেই বাহানায় তো যেতেই পারো। তখনই প্রাবেন্দুর বড় ভাই বাবার 70 বছর জন্মদিনের অনুষ্ঠানে প্রাবেন্দুকে গ্রামে আসতে বলে। প্রাবেন্দু হেভি ভাব দেখিয়ে বলে দেয় সে খুব ব্যস্ত, তবে আসার চেষ্টা করবে। আসলে প্রাবেন্দুর পরিবারের সবাই পূজারী, কিন্তু প্রাবেন্দুর আবার এসবে বিশ্বাস করে না, তাই সে এই গ্রাম ছেড়ে শহরে গিয়ে নামকরা ইলেকট্রিক গিটারিস্ট হওয়ার চেষ্টা করছে। এই জন্যই বাবা তাকে একদম পছন্দই করে না। তো যাই হোক, পরের দিনই প্রাবেন্দু চলে আসে তার গ্রামে। প্রাবেন্দুর বাবা এই গ্রামের পূজারী, তাই স্বয়ং মিনিস্টারও তার সাথে দেখা করতে এসেছে। প্রাবেন্দুর বড় ভাই ইন্ডিয়ার সব ভিআইপিদের বাসায় গিয়ে পূজা করে, তাই তাকে আজ রাতেই কেনিয়া যেতে হবে। কিন্তু প্রাবেন্দুর কোনো খোঁজ নেই দেখে বাবা বিরক্ত হয়ে সবাইকে নিয়ে ছবি তুলতে যায়। প্রাবেন্দু তখন বাসার পেছনে দরজা দিয়ে ঢোকে, কারণ সে চায় না বাবা তাকে দেখে কোনো সিন ক্রিয়েট করুক। তাদের পোষা কুকুর পাপ্পু প্রাবেন্দুকে দেখতেই অনেক খুশি হয়ে যায়। তুলসী বলে, তোমার মা পাপ্পুকে মন্দিরের পেছন থেকে তুলে এনেছিল, মা যাওয়ার পর থেকেই তুমি আর পাপ্পু দুইজনেই মনমরা হয়ে থাকো, তাই না? প্রাবেন্দু আর কথা না বাড়িয়ে বড় চাচার রুমে আসতেই লক্ষ্য করে চাচা বরাবরের মতোই পি করে ফ্লাশ না করায় পুরো ঘরে গন্ধ ছড়িয়ে গেছে। দ্রুত গিয়ে ফ্লাশ করে চাচাকে জড়িয়ে ধরতেই এতদিন পর প্রাবেন্দুকে দেখে চাচা অনেক খুশি হয়ে যায়। তখনই প্রাবেন্দুর বড় ভাই দীপক এসে জানায় সে একটু পরেই কেনিয়ার ফ্লাইটে চলে যাবে। দীপক যেতেই চাচা প্রাবেন্দুকে রেগে বলে, সবার মতো পূজারী হলে আজ তোমার ভবিষ্যৎ উজ্জ্বল হতো, তা না, তুমি আছো তোমার দুনিয়া নিয়ে। প্রাবেন্দু আর কথা না বাড়িয়ে তার রুমে আসতেই দেখে এত বছরেও তার রুম একটুও বদলায়নি। পুরোনো গিটারটা দেখতেই তার খুব ভালো লাগে। এদিকে রূপেশ নামের এক নব্য পূজারী পেট চালানোর জন্য ছোটখাটো পূজায় ব্যস্ত। এই রূপেশ হলো প্রাবেন্দুর ফুফাতো ভাই। তো পূজা ছোট হলেও টাকাও তেমনই ছোট হবে, তাই না? তার উপরে পেয়েছে এক ধোকাবাজ অ্যাসিস্ট্যান্ট শ্রীকুট্টানকে। তার কাজ হলো রূপেশ কষ্ট করে যা কামায় শ্রীকুট্টান জোর করে সব কেড়ে নিয়ে চলে যায়। তাই রূপেশ মনে মনে নতুন কোনো অ্যাসিস্ট্যান্ট খুঁজছে। রাতে প্রাবেন্দু রূপেশের সাথে দেখা করতে এসে জানায় তার 2 মাসের জন্য কোনো কাজ লাগবে, যেন কোনো রকমে হাত খরচটা চালাতে পারে। রূপেশের মাথায় এবার দুষ্টু বুদ্ধি খেলে যায়। প্রাবেন্দু আর তার ভাই ছোটবেলাতেই বেদ পাঠ করেছে। প্রাবেন্দু এখন এসবে বিশ্বাস না করলেও পূজার বিষয়ে রূপেশ থেকেও তার জ্ঞান বেশি। প্রাবেন্দু এবার বেশ চিন্তায় পড়ে যায় সে আদেও সে রূপেশের অ্যাসিস্ট্যান্ট হবে কিনা, কারণ সে তো এসবে বিশ্বাসই করে না। পরের দিন প্রাবেন্দুর বন্ধু ফাইজালের স্টুডিওতে এক ক্লায়েন্টের জন্য গিটারে মিউজিক বানিয়ে
প্রাবেন্দু বের হতেই ক্লায়েন্টরা বলে তারা টাকা পরে দিবে, বেচারার টাকা লাগবে এখন আর এরা দিবে পরে। এটা শুনে বেচারার আরো রাগ হয়ে যায়। এদিকে পকেটে একটা টাকাও নেই। কোনো উপায় না পেয়ে সে চাচার কাছে টাকা চাইতেই চাচা বলে আমি তো নিজেই বেকার, তুই তোর বাবার কাছে যা। বাবা তখন 200 টাকা দিতে গিয়ে এমন ইন্টারভিউ জুড়ে দেয় যে বেচারা বিরক্ত হয়ে আবারও চাচার কাছে আসে। প্রাবেন্দুর এই বেহাল দশা দেখে চাচা বলে তোর ভিতরে পণ্ডিত হওয়ার জ্ঞান আছে, তাহলে সেটাকেই ব্যবহার কর আর টাকা কামাই কর। প্রাবেন্দুর মন না চাইলেও অনেকটা বাধ্য হয়েই রূপেশকে জানায় সে রূপেশের অ্যাসিস্ট্যান্ট হওয়ার জন্য রেডি। এবার আর রূপেশের খুশি দেখে কে। সকল রীতিনীতি মেনে প্রাবেন্দু আবারও তাদের মন্ত্রপুত ধাগা পরে পূজারী হয়ে যায়। এরপর আর কি দুই ভাই মিলে গ্রামের সব বাড়িতে গিয়ে গিয়ে পূজা করে। এর মাঝে মাঝে প্রাবেন্দু ফাইজালের স্টুডিওতে গিয়ে ক্লায়েন্টদের কাজ করে দেয়। এভাবেই প্রাবেন্দুর দিন বেশ ভালোই কাটছিল। একদিন রূপেশ আর প্রাবেন্দু এক বাড়িতে পূজা করতে আসে। পূজা শেষে প্রাবেন্দু যখন সব গোছগাছে ব্যস্ত, তখন রূপেশ বাচ্চাদের সাথে বাচ্চা সাজতে গিয়ে দোলনায় বসে। ব্যাস আর যাবা কই, সাথে সাথেই দোলনা ছিঁড়ে নিচে পড়ে যায়। আর একটা মোটকো বাচ্চা রূপেশের মুখের উপরে পড়তেই বেচারার ঘাড়ে সেই আঘাত লাগে। রূপেশকে এখন কয়দিন এভাবে বেড রেস্টে থাকতে হবে। তাই রূপেশ প্রাবেন্দুর সাথে চুক্তি করে এখন থেকে সব পূজা প্রাবেন্দু করলেও রূপেশকে তার অর্ধেক ভাগ দিতে হবে। প্রাবেন্দুর মন না চাইলেও রাজি হতে হয়, কারণ ক্লায়েন্ট তো রূপেশ এনে দিচ্ছে। প্রাবেন্দু এবার একা একাই সব পূজা করাতে থাকে। সব মন্ত্র শুধু মুখস্থ করে বলতে থাকে। আর কি বা করবে, কারণ তার তো এসবে কোনো বিশ্বাসই নেই। একদিকে পূজা করিয়ে আর অন্যদিকে গিটার প্র্যাকটিস করে প্রাবেন্দুর দিন বেশ ভালোভাবেই কাটছিল। একদিন ফাইজাল স্টুডিওতে আসলে সে প্রাবেন্দুকে বাইরে অপেক্ষা করতে বলে। কিছুক্ষণ পর রূপেশ কল দিলে প্রাবেন্দু জানায় হিন্দির নামকরা মিউজিক ডিরেক্টর বিরাজ ত্রিবেদী প্রাবেন্দুর মিউজিক ট্র্যাক পছন্দ করেছে, তাই আজ তাকে ভিডিও কলে মিউজিক শোনাতে হবে। রূপেশ অভিনন্দন জানিয়ে বলে আগামীকাল সন্ধ্যায় একটা পূজা আছে, বেশ ভালো টাকা পাওয়া যাবে। পালাক্কারের একটা ইন্টার পড়ুয়া ছেলেকে এক আত্মা বশ করেছে। প্রাবেন্দু বলে কিন্তু ভূত প্রেত কিভাবে তাড়ায় তা তো আমি জানি না। রূপেশ বলে আমি সেই পিডিএফটা তোমাকে পাঠিয়ে দিব, তুমি মন্ত্র আর বিধি ভালো করে মুখস্থ করবে আর বেশি করে ফুল আর ঘি আগুনে ঢালবে, যেন তারা মনে করে তুমি অনেক বড় তান্ত্রিক। কিছুক্ষণ পর ফাইজাল জানায় বিরাজ কাল রাত জেগে কাজ করেছে, তাই আজ আর ভিডিও কল করা সম্ভব না। প্রাবেন্দু মন খারাপ করে বাসায় ফিরে আসে। পরের দিন প্রাবেন্দু আত্মা তাড়ানোর পূজার সবকিছু নিয়ে চলে আসে অ্যাডভোকেট দিলীপের বাসায়। পূজার সবকিছু রেডি হয়ে গেলে প্রাবেন্দু সার্ভেন্টকে জানায় 10 মিনিট পর আত্মায় বশ করা ছেলেকে নিয়ে সেখানে বসাতে। পূজা শুরুর আগে প্রাবেন্দু খেয়াল করে দেয়ালে গিটার টাঙানো। সেটা কার জিজ্ঞেস করতেই দিলীপ বলে আমার ছেলে অভিনাশ অনেক ভালো গিটার বাজায়, কিন্তু হঠাৎ জানি না কি হয়ে গেল। ডক্টর দেখিয়েছি তবুও কাজে দেয় না। রোজ সে কলা আর পাউরুটি খায়, সেটাও একদিন খাচ্ছে না। আমি অবশ্য এসব পূজায় বিশ্বাসী না, আমার স্ত্রী অনেক জোর করেছে বলেই আমি বাধ্য হলাম। কিছুক্ষণ পর অভিনাশকে আনলে প্রাবেন্দু হ্যাভি একটা পণ্ডিতের ভাবসাব নিয়ে বসে পড়ে, কিন্তু অভিনাশ কিছুতেই সেই পূজায় বসতে চায় না। তবে তার মা দীপ্তি বসতেই অভিনাশ প্রাবেন্দুর সামনে বসে। দীপ্তি জানায় এই সব কিছু এক সপ্তাহ আগে থেকেই শুরু হয়েছে। একদিন রাতে ভয়ে কান্না করতে করতে আমাদের রুমে গিয়ে অভিনাশ শুয়ে পড়ে। ভয়ে কাঁপতে কাঁপতে বলছিল কেউ তার কাছে গিয়ে কিছু একটা বলার চেষ্টা করছে। আত্মাটা অনেক অল্প বয়সী একটা মেয়ে। সেদিন থেকেই সে 24 ঘন্টা এভাবেই আমার সাথে থাকে, এমনকি ওয়াশরুমে গেলেও অনেক ভয় পায়। প্রাবেন্দু অভিনাশের সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু অভিনাশ কোনো উত্তরই দেয় না। প্রাবেন্দু পূজা শুরু করে আগুনে ঘি ঢালতেই অভিনাশ প্রাবেন্দুর চোখের দিকে তাকায়। হঠাৎ মায়ের হাত ছেড়ে আগের মতোই স্বাভাবিক হয়ে সার্ভেন্টের সাথে গল্প করতে থাকে। প্রাবেন্দু তো মন্ত্রটা পুরো পড়েওনি, তার আগেই অভিনাশের এমন আচরণ দেখে হতবাক হয়ে ভাবে এ আবার কি তাল। অভিনাশ ততক্ষণে তৃপ্তি করে পাউরুটি খাচ্ছে। এটা দেখে দীপ্তি আর দিলীপ খুশিতে ছেলেকে জড়িয়ে ধরে, কিন্তু প্রাবেন্দু এখনো শকে আছে। কি করবে বুঝতে না পেরে আবারও চোখ বুজে মন্ত্র পড়তে পড়তে আর চোখে তাকিয়ে দেখে, মানে জ্ঞানী পণ্ডিতের ভাব ধরেছে আর কি। রূপেশের বাসায় এসে এসব রূপেশকে জানাতেই রূপেশ খুশিতে বলে আমার মন্ত্র কাজে দিয়েছে। প্রাবেন্দু বলে ফালতু কথা বাদ দাও, ওরা কোনো সাইকোলজিস্টকে দেখিয়েছিল, হয়তো ওষুধের কাজ হয়েছে। এসব আমার আর ভালো লাগছে না, তাই পরশু থেকে 3 দিনের ছুটি নিব। রূপেশ বলে না না, তোমার জন্য এখনো 3টা
পূজা আছে। প্রাবেন্দু মানা করে দিলে রূপেশ এবার তাকে 70% শেয়ারের লোভ দেখাতে প্রাবেন্দু টাকার জন্য রাজি হয়ে যায়। পরের দিন প্রাবেন্দুর অ্যাসিস্ট্যান্ট অনিমন ঘুমন্ত প্রাবেন্দুকে কল দিয়ে জিজ্ঞেস করে আজকের পূজার জন্য কাঁসার থালা নিব নাকি সিলভারের। প্রাবেন্দু বলে দিতেই অনিমন বেশ অবাক হয়ে জিজ্ঞেস করে তোমার প্রোফাইলে চাইনিজ ওই লোকটা কি। প্রাবেন্দু তাড়াতাড়ি চেক করে দেখে এ তো এক কোরিয়ান সিঙ্গারের ছবি, মানে ওই যে বিটিএস এর আর কি। কিন্তু অবাক করার বিষয় হলো এই ছবি তো সে সেট করেনি, আবার মনের ভুলে করতেও পারে। এটা ভেবে বিষয়টাকে তেমন গুরুত্ব দেয় না। কিছুক্ষণ পরে প্রাবেন্দু নামে একটা পার্সেল আসে। প্রাবেন্দু পার্সেল রিসিভ করতে গেলে বেশ অবাক হয়ে বলে আমি তো কিছু অর্ডারই করিনি, আর আপনাদের অ্যাপ তো আমার ফোনেই নেই। কথার মাঝেই ফোন চেক করে দেখে সেই অ্যাপ তার ফোনে আছে। ডেলিভারি ম্যান জানায় ক্রেডিট কার্ড দিয়ে আগেই পেমেন্ট করা হয়ে গেছে। প্রাবেন্দু চেক করে দেখে তার ক্রেডিট কার্ডও অ্যাপে অ্যাড করা। এবার সে ভেবে নেয় হয়তো ভুল করে অর্ডার হয়েছে, তাই পার্সেলটা রিটার্ন করতে চায়। ডেলিভারি ম্যান বলে রিটার্ন করতে হলে কোম্পানি থেকে টোকেন লাগবে, সেটা পেতে হলে 2 থেকে 3 দিন অপেক্ষা করতে হবে। প্রাবেন্দু নানাভাবে বোঝানোর চেষ্টা করে যে সে এসব অর্ডার করেনি, তাও আবার মেয়েদের কুর্তি সে কেন অর্ডার করবে, কারণ সে তো আজীবনের সিঙ্গেল। ডেলিভারি ম্যান বিরক্ত হয়ে বলে সমস্যা থাকলে কাস্টমার কেয়ারে কল দেন। আজব এক জ্বালায় পড়ে গেছে বেচারা প্রাবেন্দু। রাতে ফোন নিয়ে ঘাটাঘাটি করার সময় তার বড় চাচা জিজ্ঞেস করে এত কি দেখছিস। প্রাবেন্দু বলে কিসব ফালতু অ্যাপে ফোন ভরে গেছে, ওগুলো ডিলিট করছি। আপনি আমার হোয়াটসঅ্যাপের প্রোফাইল চেঞ্জ হচ্ছে, অ্যাপ ডাউনলোড হয়ে যাচ্ছে, জামা অর্ডার হচ্ছে, এসব কি হচ্ছে ঠিক বুঝতে পারছি না, হয়তো কোনো চাইনিজ অ্যাপের ভাইরাস ঢুকে গেছে তাই এগুলো হচ্ছে। আজ প্রাবেন্দু ফোনটা একদম সুইচ অফ করে ঘুমিয়ে যায়। গভীর রাতে আচমকা বিদ্যুৎ চমকানোর শব্দে প্রাবেন্দুর ঘুম ভাঙতেই দেখে পাশে তার ফোন নেই। অপর পাশে তাকাতেই আয়নাতে খেয়াল করে অল্প বয়সী একটা মেয়ে ফোন নিয়ে কি যেন করছে। এত রাতে এমন এক অপরিচিত মেয়েকে এভাবে দেখে প্রাবেন্দু তো ভয়ে চিৎকার করে ওঠে। প্রাবেন্দুর চিৎকারে মেয়েটাও ভয়ে আটকে ওঠে। মেয়েটা প্রাবেন্দুকে কোনো রকমে বলে ভয় পাবেন না প্লিজ, আমি আবারও আসবো বলে আচমকাই হাওয়ায় গায়েব হয়ে যায়। প্রাবেন্দু ঠিক বুঝে উঠতে পারে না তার সাথে কি হলো, তাই তাড়াতাড়ি কাঁথা বালিশ নিয়ে এক দৌড়ে চাচার রুমে চলে আসে। সকালে উঠে ফ্রেশ হয়ে রুম থেকে বের হতেই চাচা জিজ্ঞেস করে রাতে আমার কাছে এসে ঘুমিয়ে গেলি, এর রহস্যটা কি। প্রাবেন্দু বলে আসলে গত রাতে একটা স্বপ্ন দেখেছি, সুন্দরী এক মেয়ে আমার দিকে তাকিয়ে আছে। হঠাৎই সে বলে সে নাকি আবারও আসবে। চাচা বিষয়টাকে গুরুত্ব না দিয়ে বলে 90 বছরের পুরনো এই বিল্ডিং তো, এখানে অনেক কিছুই হতে পারে, আমি এত বছর ধরে আছি, কই আমার কাছে তো কিছু আসলো না। প্রাবেন্দু ঘাবড়ে বলে এটা একটু অন্যরকম, আমাকে সে একটুও ভয় দেখায়নি, উল্টা আমার ফোন স্ক্রল করছিল। মেয়েটা তখন আবার প্রাবেন্দুর রুমে বসে ফোনে স্ক্রল করতে শুরু করে দেয়। চাচা মজা করে বলে এরপর আসলে আমার কাছে পাঠিয়ে দিস তো, বলেই দেয় হাঁটা। প্রাবেন্দু রুমে ঢুকতেই আচমকায় মেয়েটাকে আবারও দেখে একদম আটকে ওঠে। মেয়েটা কোনো রকমের সান্ত্বনা দিয়ে বলে আসেন, এটা আপনারই রুম, জানো অভিনাশের কাছে অ্যান্ড্রয়েড ফোন ছিল, তাই আমার কাজই হচ্ছিল না, তোমার কাছে আইফোন আছে দেখে বেশ ভালোই লাগছে। এ আবার কেমন ভূত রে বাবা যে আইফোনের পাগল। মেয়েটা বলে অভিনাশ বেশ কিউট ছিল, কিন্তু ভয়ে আমার দিকে তাকাতেই পারতো না, তবে তুমি কিন্তু অনেক সাহসী, আমার দিকে তাকিয়ে কথা বলছো। তবে কাল অবশ্য ভয় পেয়ে গিয়েছিলে, তবে প্রথমবার তো যে কেউই ভয় পাবে তাই না। তোমার নামটাও কিন্তু অনেক কিউট, আমার বেশ ভালো লেগেছে, তোমার বন্ধুরা তো প্রাবেন্দু বলে তাই না। বলে মেয়েটা প্রাবেন্দুকে ফোনটা দিয়ে দেয়। প্রাবেন্দু ভয়ে জামা কাপড় নিয়ে দেয় এক দৌড়। তাড়াতাড়ি রেডি হয়ে স্কুটি নিয়ে সাইকোলজিস্ট ডক্টর র্যাফেলের বাসায় এসে অনেক ঘাবড়ে বলে কয়েকদিন আগে একটা বাসায় ভূত তাড়াতে গিয়েছিলাম, সেখান থেকে আপনার নাম জেনেছি। পূজা শেষে সেই ছেলে তো ঠিক হয়ে গেছিল, কিন্তু এখন অভিনাশের সব সিমটম আমার মধ্যে চলে এসেছে। আমি ওই মেয়েকে দেখতে পাচ্ছি, গত রাতেও দেখেছি, আজ সকালেও দেখেছি, তার কথাও শুনেছি। ডক্টর জিজ্ঞেস করে এখনো কি দেখতে পাচ্ছ। প্রাবেন্দু বলে না, আমি ওই ছেলেকে দেখতেই বুঝে গিয়েছিলাম এটা সিজোফ্রেনিয়ার কেস। গুগল করে দেখেছি আমার মধ্যেও সেই রোগের সব লক্ষণ আছে, আমি যে কোনো ওষুধ খেতে রাজি আছি। ডক্টর কিছু একটা ভেবে বলে অভিনাশ যদি পূজা করার পর ঠিক হয়ে যায় তাহলে তুমি তোমার উপরে সেই পূজা করছো না কেন। প্রাবেন্দু বলে আমি আসলে গিটারিস্ট, কয়েকদিনের জন্য ব্রেক নিয়েছি, 19 বছর বয়সে এসব পূজার ট্রেনিং দেওয়া হয়েছিল, তাই কোনো উপায় না পেয়ে এখন পূজা করে টাকা কামাচ্ছি। ডক্টর জিজ্ঞেস করে তা পূজা আর এইসব বিশ্বাস থেকে তোমার মন কবে উঠে গেল। প্রাবেন্দু বলে একদিন মা আর
আমি বাসায় একা ছিলাম। বাবা, চাচা আর ভাই পূজা করতে শহরে গিয়েছিল। আমি আর মা টিভিতে A.R. রহমানের কনসার্ট দেখছিলাম। মা মিউজিকে মাস্টার্স করেছিল, তাই সে খুব ভালো বীণা বাজাতে পারত। বাসায় ছোট একটা মন্দির ছিল। পূজার সময় হতেই আমি শুদ্ধ হয়ে পূজা করতে যেতাম। পূজা শুরু করতেই হঠাৎ মায়ের চিৎকার শুনতে পাই, কিন্তু ভেবেছিলাম পূজা শেষ করে যাওয়াটাই ভালো হবে। যখন মায়ের কাছে যাই, গিয়ে দেখি মা উপুর হয়ে পড়ে আছে। পরে জানতে পারি মায়ের কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে, মানে হার্ট অ্যাটাক। মাকে কোলে নিয়ে প্রদীপের দিকেই তাকিয়ে থাকি। সেদিন কষ্টের থেকে রাগটাই বেশি হয়েছিল, আর তখনই এসবের উপর থেকে আমার বিশ্বাস চলে যায়। ডক্টর বলে এটাই তো সমস্যা, তুমি এখনো গভীর ট্রমায় আছো। প্রাবেন্দু বিরক্ত হয়ে বলে এই দুটা কাহিনীর মধ্যে কোনো সম্পর্ক নেই। ডক্টর বলে সম্পর্ক না থাকলেও আগে তোমাকে এই ট্রমা থেকে বের হতে হবে, তারপর এই ভূতের সমস্যাকে দেখবো। প্রাবেন্দু জিজ্ঞেস করে যদি তারপরও ওই মেয়েকে দেখতে পাই তখন? ডক্টর বলে সে আসুক। ডক্টর বলে দেখতে পেলেও সমস্যা নেই, সে যেভাবে এসেছে সেভাবেই চলেও যাবে। আমার কাছে একটা ওষুধ আছে, নাম মেলাটোনিন। ঘুমের ওষুধ না, তবে ভালো ঘুম হবে। ঘুমের থেকে ভালো ওষুধ আর কিছু হতেই পারে না। ডক্টরের কথা মতো প্রাবেন্দু রাতে ঘুমানোর আগে সেই ওষুধ খেয়ে বিছানার নিচে, আলমারি, ওয়াশরুমের আয়না সব চেক করে দেখে। কোথাও কিছু না দেখে নিশ্চিন্ত হয়ে ঘুমিয়ে পড়ে। ফোন বালিশের নিচেই রেখে দেয়। কিছুক্ষণ পর প্রাবেন্দুর কানে কিছু শব্দ ভেসে আসে। আচমকা উঠতেই দেখে বালিশের নিচে তার ফোনটা নেই। ধীরে ধীরে বাইরে এসে দেখে সেই মেয়েটা আবারও ফোনে রিলস দেখছে। প্রাবেন্দুকে এভাবে আচমকা দেখে মেয়েটা নিজেই ভয় পেয়ে যায়। এ আবার কেমন ভূত যে ভূতকেই ভয় পায়। মেয়েটা বলে তোমাকে ডিস্টার্ব করতে চাইনি, তাই এখানে এসেছিলাম। ভালো হয়েছে তুমি এসেছো। আচ্ছা, আমরা একে অপরকে কি এমনই ভয় দিব? প্রাবেন্দু ঠিক বিশ্বাস করতে পারে না যে এসব তার স্বপ্ন নাকি বাস্তব। নিজের মুখে নিজেই কয়েকটা চড় মারে। মেয়েটা বলে আরে বোকা, এটা স্বপ্ন না। ঘড়িতে তখন 1:40 বাজে। চাচা কেবলই ওয়াশরুম থেকে বের হয়েছে। সবসময়ের মতো আজও ফ্লাশ করেনি। তাহলে কি আমি ফ্লাশটা করে দিব? বলেই সেখানে দাঁড়িয়েই ফ্লাশ করে দেয়। প্রাবেন্দু দূর থেকে ফ্লাশের শব্দ পেয়ে আরো ভয় পেয়ে যায়। মেয়েটা বলে একটা কাজ করো, ওষুধ তো খেয়েছো, এখন গিয়ে শুয়ে পড়ো। আমার কিছু জিনিস দেখার বাকি, কাল সকালে তোমাকে ফোনটা দিয়ে দিব। প্রাবেন্দু ভয়ে একদম স্তব্ধ হয়ে যায়, কিছু বলার ভাষাই হারিয়ে ফেলে। চাচা উঠে এসে বলে কিসের শব্দ হচ্ছিল রে? মেয়েটা বলে ভয় পেও না, চাচা আমাকে দেখতে পাবে না। প্রাবেন্দু মেয়েটার দিকে হা করে তাকিয়ে থাকলে চাচা দেয় এক ঝাড়ি। চাচা এক ঝাড়ি দিয়ে বলে কি ব্যাপার, তোকে কি জিজ্ঞেস করছি? প্রাবেন্দু বলে হয়তো ফিউজের সমস্যা, তাই লাইটটা কেটে এমন শব্দ হয়েছে। চাচা রেগে চলে যেতেই মেয়েটা বলে যাও, আর তুমি আমার কুর্তিটা ফেরত দিয়ে ভালোই করেছো, আমি অন্য একটা অর্ডার করেছিলাম। যাই হোক, কালকে আবারও নতুন পার্সেল নিয়ে আসবে, রিসিভ করবে কিন্তু। ভয়ে প্রাবেন্দুর মুখ থেকে একটা শব্দও বের হয় না, কিন্তু দেখে মনে হয় সে কিছু জিজ্ঞেস করতে চাচ্ছে। ভয়ে কোনো রকমে জিজ্ঞেস করে কে তুমি? মেয়েটা বলে বলতে তো চাই না, কিন্তু আসলে আমি ভূত, মানে আত্মা আর কি। প্রাবেন্দু আর কিছু না শুনেই রোবটের মতো 2 কদম বাড়িয়ে রুমে গিয়েই ঠাস করে দরজা লাগিয়ে দেয়। পরের দিন রূপেশ এসে হাজির। বাবা অবাক হয়ে জিজ্ঞেস করে এত সকালে কেন, আর ওই ব্যাগে কি? রূপেশ কোনো উত্তর না দিয়ে কোনো রকমে পাশ কাটিয়ে ভেতরে চলে যায়। উপর থেকে প্রাবেন্দুর শীষ দিতেই রূপেশ ভয়ে থরথর করে কাঁপতে থাকে। প্রাবেন্দু বলে উপরে আয়, আমার রুমেই আছি, ফোনটা এখনো ওই আত্মার কাছে। রূপেশ ধীরে ধীরে দরজা খুলে ভেতরে এসে দেখে বিছানার উপরেই ফোনটা পড়ে আছে। রুমে কেউ নেই। ব্যাগ থেকে পূজার সামগ্রী বের করে প্রাবেন্দুকে বলে প্রদীপ নিয়ে আসতে। প্রাবেন্দুর সাথে রূপেশও বের হয়ে যায়। পূজারি হলে কি হয়েছে, তারও তো ভূতের ভয় আছে, তাই না? রূপেশ এবার বেশ ভাব নিয়ে অর্ডার দিয়ে বলে তেল, ম্যাচ সব একবারে নিয়ে ঢুকবো, বারবার বের হওয়া যাবে না। প্রাবেন্দু আর রূপেশের সাথে মেয়ের আত্মাটাও রুমে চলে আসে। এদিকে রিটার্ন পার্সেল নিতে ডেলিভারি ম্যান চলে আসে। বাবা জিজ্ঞেস করে এটা আবার কিসের পার্সেল? ডেলিভারি ম্যান বলে প্রাবেন্দু আপনার ছেলে, তাই না? সে লেডিস কুর্তি অর্ডার দিয়েছিল। তখনই সার্ভেন্ট এসে সেই পার্সেল নেয়। হাত বাড়িয়ে ডেলিভারি ম্যান বলে সামনেই ভ্যালেন্টাইন্স ডে, তো হয়তো কারোর জন্য অর্ডার করেছে। বাবা এবার চিন্তায় পড়ে যায়। পূজা শেষ করে রূপেশ বলে ঠিকই বলেছিলে, ওই আত্মা অনেক শক্তিশালী, কিন্তু চিন্তার কারণ নেই, সে এখন চলে গেছে, আমি নিজ চোখে দেখেছি। তবে মেয়েটা তখনও প্রাবেন্দুর পেছনেই বসা। প্রাবেন্দুর বিশ্বাস হয় না, তাই আবারও ডক্টরের কাছে যেতে চাইলে রূপেশ বলে তার আর কি দরকার, আমি তো নতুন কিছু মন্ত্র পড়েছি, তুমি কি আমার ক্ষমতার উপরে সন্দেহ করছো? প্রাবেন্দু বলে তা না। রূপেশ বলে ঠিক আছে থাকো তাহলে, বলেই কোনো রকমে বের হয়ে যায়। তবে প্রাবেন্দুর এখনো কেমন যেন খটকা লাগে। পেছনে তাকাতেই দেখে মেয়েটা এখনো সেখানেই দাঁড়ানো। ভয়ে প্রাবেন্দু জান একদম হাতে চলে আসে। বোঝেন কাণ্ড, ভয়ে
ভয়ে পালাতে গেলে মেয়েটা এবার চোখের ইশারা দিয়ে দরজা বন্ধ করে দেয়। প্রাবেন্দু হাত জোর করে দাঁড়ালে মেয়েটা বলে, আমার সাথে কথা না বলে কোথাও যেতে পারবে না, না হলে এমনই সারা জীবন পালিয়ে বেড়াবে। আমি কি তোমাকে হরর মুভির ভূতের মতো ভয় দিয়েছি? আমাকে দেখে তুমি ভয় পাও আর তোমাকে দেখে আমি ভয় পাচ্ছি, এর থেকে বেশি কিছু তো আর হয়নি, তাই না? সত্যি বলতে আমিও জানি না যে এসব কি হচ্ছে, কেন তোমার আশেপাশে ঘুরছি তাও জানি না। এগুলো আমার জন্য কতটা কষ্টদায়ক একবারও ভেবে দেখেছো? প্লিজ জেজাসের জন্য হলো ভয় পেও না। প্রাবেন্দু জিজ্ঞেস করে, ও তুমি তাহলে খ্রিস্টান? ভূত জোরে জোরে হাসতে হাসতে একেবারে লুটোপুটি খেতে থাকে। কি করবে বুঝতে না পেরে প্রাবেন্দুও বোকার মতো হাসে। প্রাবেন্দু এবার রক্ষা কবচ হিসাবে ক্রুশ কিনতে আসে, কারণ খ্রিস্টান ভূতকে তাদের ধর্মের ক্রুশ দিয়ে জব্দ করতে হবে। শপের মালিকের স্ত্রী জিজ্ঞেস করে, তুমি কোন চার্চ থেকে এসেছো? বলে আশেপাশের সব চার্চের নাম বলতে থাকে, তবে প্রাবেন্দু সবগুলো চার্চের নামে না বলে দেয়। কিছুক্ষণ পর ভূত এসে প্রাবেন্দুকে একটা চার্চের নাম বলতে বলে। প্রাবেন্দু ভূতকে এত ক্রুশ ভর্তি দোকানে দেখে আরো অবাক হয়ে যায়। সে ভেবেছিল ক্রুশ দিয়ে ভূতকে ভয় দেখাবে, ভূত উল্টা এতগুলো ক্রুশের মধ্যেই চলে এসেছে। প্রাবেন্দু একটা ক্রুশ নিয়ে ভূতের দিকে এগোতেই ভূত নিজেই সেটা হাতে নিয়ে বলে, কিচ্ছু হবে না, দেখো জেজাজের আমাকে নিয়ে সমস্যা হলে আমি এখানে দাঁড়াতেই পারতাম না। আমি কেন ভূত হয়েছি, কিভাবে হয়েছি, আর এসব কিভাবে বন্ধ করব কিছুই জানি না। আমি তো নিজের নামও মনে করতে পারছি না। তখনই ফাইজাল প্রাবেন্দুকে কল দিয়ে বলে, তাড়াতাড়ি আমার স্টুডিওতে আয়, বিরাজ ভিডিও কল দিবে, নেক্সট মুভিতে তোর মিউজিক নিতে চাচ্ছে। প্রাবেন্দু বলে, আমি এখন ঝামেলার মধ্যে আছি, পরে করলে হবে না? ফাইজাল বলে, এসব বাদ দে, এমন সুযোগ আর পাবি না। কল কাটতেই ভূত তো সব শুনেই ফেলেছে, তাই শুভকামনা দেয়। প্রাবেন্দু স্টুডিওর জন্য রওনা হয়। বাসে তার পিছু পিছু ভূতও চলে এসেছে। সারা রাস্তা প্রাবেন্দু চিন্তা করতে থাকে সে এখন কি করবে, এই ঝামেলা থেকে সে কিভাবে মুক্ত হবে। স্টুডিও পৌঁছে প্রাবেন্দু দেখে ফাইজাল খেতে বসেছে। প্রাবেন্দু তখন চারিপাশে তাকিয়ে ভূতকে খুঁজতে খুঁজতে ডোসা অর্ডার করে। তখনই সার্ধিয়া কল দিয়ে জানায় বিরাজ কল দিয়েছে। খাওয়া বাদ দিয়েই দুজনে জলদি চলে আসে। বিরাজও সেই কলে জয়েন করে। প্রাবেন্দু গিটার নিয়ে রেডি। টিউন শোনাতেই প্রাবেন্দু বলে, মেলোডিকে ফলো করো। টিউন শোনাতেই প্রাবেন্দু সেই অনুযায়ী তার মিউজিক ট্র্যাক বাজানো শুরু করে। তবে বিরাজের সেই টোন কিছুতেই পছন্দ হয় না, তাই অন্য একটা কিছু বাজাতে বলে। ফাইসাল বলে, নিজেকে স্বাভাবিক রাখ, একটুও ঘাবড়াবি না। প্রাবেন্দু আবারও একটা মিউজিক প্লে করলে বিরাজ তাকে থামিয়ে দিয়ে বলে, এই টোনটাকে আগে অনুভব করো। প্রাবেন্দু আবারও প্লে করলে এবারও বিরাজের টোনটা পছন্দ হয় না। ফাইসাল কি রেগে বলে, এসব কি, আমার একটা ম্যাজিক্যাল টোন লাগবে, তুমি অন্য কাউকে খুঁজে আনো। প্রাবেন্দুর এবার মনটাই খারাপ হয়ে যায়। তখনই ভূত মেয়েটা এসে বলে, কি করছো এসব, মেলোডিকে ফলো করো। বলেই গুনগুনিয়ে একটা সুর তোলে। সুরটা শুনতেই প্রাবেন্দুর বেশ ভালো লাগে। ফাইজাল শেষ একটা সুযোগ দিতে অনুরোধ করলে বিরাজও রাজি হয়ে যায়। প্রাবেন্দু ভূতের সুরের মতো গিটারে সুরটা বাজাতেই বিরাজের সেই সুর খুবই পছন্দ হয়। মেয়েটা অনুপ্রেরণা দিয়ে বলে, এভাবেই চালিয়ে যাও। প্রাবেন্দু সেই সুরের সাথে নতুন আরেকটা সুর দিতেই বিরাজ শুনে মুগ্ধ হয়ে বলে, ওকে ডাকো, আমি ওর সাথে কথা বলতে চাই। প্রাবেন্দু ক্যামেরার সামনে আসতেই বিরাজ বলে, তুমি মুম্বাইতে আসো, আমরা একসাথে এই গানটাকে কমপ্লিট করব। প্রাবেন্দুর খুশি দেখে ভূতও অনেক খুশি হয়ে যায়। প্রাবেন্দু ভূতের দিকে তাকিয়ে তৃপ্তির একটা হাসি দেয়। যাকে সে এই কয়দিন ঝামেলা মনে করেছিল, আজ তার জন্যই সে তার জীবনে সবচেয়ে বড় সুযোগটা পেয়ে গেছে। স্টুডিওর বাইরে এক বেঞ্চে বসে মেয়েটা বলে, আমি গিটার সম্পর্কে সব জানি। 1 মিনিট, অভিনাশও তো গিটারিস্ট ছিল, তার মানে কি আমাদের তিনজনের মধ্যে এই গিটারটাই হলো কানেকশন? কিন্তু তুমি তো অ্যাকোস্টিক বাজাও। প্রাবেন্দু বলে, বিরাজ স্যারের মতো অনেকেই অ্যাকোস্টিক পছন্দ করে, তাই বাজাচ্ছিলাম, তবে আসলে আমি গিটারিস্ট। মেয়েটা বলে, আমাকে নিয়ে তোমার ভয় মনে হয় চলে গেছে, তাই না? এখন কেমন আরামে বসে আছো? প্রাবেন্দু বলে, আমি তো কনফিউশনে আছি। মেয়েটা বলে, আর আমি তো ডেলুলুতে আছি। প্রাবেন্দু হতবাক হয়ে তাকায়। ভূত আসলে জেনজি, তাই বুঝিয়ে বলে, ডেলুলু মানে হচ্ছে ডিলুশনের সংক্ষিপ্ত শব্দ, মানে বাস্তবে যার কোনো অস্তিত্বই নেই। তবে আমি এর হিন্দি জানি না, তুমি এখন থেকে আমাকে ডেলুলু বলে ডাকতে পারো। প্রাবেন্দু বলে, তুমি কি রোজ রোজ অনলাইনে এভাবে অর্ডার করা বন্ধ করবে? আসলে আমার কাছে টাকা নেই। ডেলুলু বলে, আসলে ওসব ড্রেস আমার খুবই পছন্দ, পড়তে তো আর পারবো না, তাই ভাবলাম অর্ডারই করি। প্রাবেন্দু জিজ্ঞেস করে, তুমি কি টাকার নোট বানাতে পারো? ডেলুলু ঝাড়ি দিয়ে বলে, শোনো, আমি কোনো আলাদিনের চেরাগ না, সাধারণ কিছু কাজ করতে পারি। যেমন সেদিন একটা ছেলে তোমার সাথে খুব ভাব নিচ্ছিল না, তাকে আমি
বাইক থেকে ফেলে দিয়েছি। এমন ছোটখাটো কাজ করি আর কি। আসলে আমার লাইফস্টাইল, অভ্যাস, কি কি পছন্দ এই সব মনে আছে, কিন্তু পরিবার, বন্ধু বান্ধব এসব কিছুই মনে নেই। তবে এইটুকু মনে আছে, মৃত্যুর আগে কেউ একজন হ্যাঁ বলেছিল, যেন সে চায় আমি মারা যাই। তবে সে কে তা জানি না। প্রাবেন্দু বলে, তোমার গানের কণ্ঠ অনেক সুন্দর, তুমি মারা না গেলে আজ হয়তো সুপারস্টার হয়ে যেতে। ডেলিলু বলে, মরেই তো গেছি, এসব ভেবে আর কি লাভ। প্রাবেন্দুর বেশ খারাপ লাগে। পাশের এক কফি রোডে সুন্দর করে লাইটিং করা। হাঁটতে হাঁটতে ডেলিলু সেখানে এসে এত লাইটিং দেখে খুশি হয়ে গুনগুন করে গান গাইতে শুরু করে। এত চমৎকার কণ্ঠ শুনে প্রাবেন্দু মুগ্ধ হয়ে যায়। প্রাবেন্দু এখন আর ডেলিলুকে একটুও ভয় পায় না, একদম পরিবারের সদস্যের মতো মিলেমিশে থাকে। ডেলিলু মজা নিতে রূপেশের বিস্কিট ফেলে দেয়। প্রাবেন্দু সব বুঝেও না বুঝার ভান করে। প্রাবেন্দু চার্চ, কলেজ সব জায়গায় ডেলিলুকে নিয়ে যায়। যদি কাউকে দেখে তার মনে পড়ে যায় যে সে আসলে কে ছিল, কিন্তু কোনো লাভই হয় না। ধীরে ধীরে ডেলিলু প্রাবেন্দুর সবচেয়ে কাছের বন্ধু হয়ে যায়। রাতে ঘুমাতে যাওয়ার আগে প্রাবেন্দু নিজেই ডেলিলুকে তার ফোনটা দিয়ে ঘুমাতে যায়, কারণ ডেলিলুর সবচেয়ে পছন্দের কাজ হলো ফোন স্ক্রল করা। দেখেছেন, রিলস দেখা কি বদ অভ্যাসের? মারা যাওয়ার পরও নেশা কাটে না। জ্যোতিষী রূপেশকে রিয়েল এস্টেটের এক লোকের সাথে পরিচয় করিয়ে দেয়। লোকটা বলে তার 28টা ফ্ল্যাটে কিছু অস্বাভাবিক মৃত্যু হয়েছে। এইসব জানার পরে কোনো ক্লায়েন্ট সেই ফ্ল্যাট নিতে চায় না, তাই সেখানে পূজা করাবে। রূপেশ জিজ্ঞেস করে, একটা পূজাতে কাজ হয়ে যাবে? জ্যোতিষী বলে, না, আমি কিছু উপায় বলবো, তাতেই হবে। তুমি তোমার অ্যাসিস্ট্যান্টকে নিয়ে এসো। ও দিলীপের বাসার ভূত তাড়িয়েছিল, সে তো এ বিষয়ে এক্সপার্ট। প্রাবেন্দু তুলসীকে ম্যানুয়াল কাটারে পেঁয়াজ কাটা শেখাচ্ছিল। তখনই তুলসীকে বাবা ডেকে বলে পাপ্পু, মানে তাদের পোষা কুকুরের জন্য খাবার নিয়ে আসতে। তুলসী গিয়ে প্রাবেন্দুকে বললে, বাবার উপরে প্রাবেন্দুর অনেক রাগ, তাই সে চাচার সাইডে আসতেই দেখে চাচা গিটারের তাল মন দিয়ে শুনছে। প্রাবেন্দুকে বাইরে দেখে চাচা জিজ্ঞেস করে, তুই এখানে থাকলে গিটার কে বাজাচ্ছে? গিটার তো আসলে ভূত রানী ডেলিলু বাজাচ্ছিল। প্রাবেন্দু বলে, হয়তো স্পিকারে বাজছে। তারপর দ্রুত রুমে এসে ডেলিলুকে বলে, আমি আশেপাশে না থাকলে তুমি কিচ্ছু করবে না। ডেলিলু অবাক হয়ে জিজ্ঞেস করে, তুমি না রান্না করতে গিয়েছিলে? প্রাবেন্দু বলে, সেখানে বাবা আছে তাই সরে গেছি। ডেলিলু জিজ্ঞেস করে, বাবার সাথে কথা বলো না কেন? প্রাবেন্দু বলে, মায়ের মৃত্যুর দিন পাপ্পু অনেক ঘেউ ঘেউ করছিল। আসলে পাপ্পু মাকে খুব পছন্দ করত। সেদিনও বাগানে বাধা ছিল। বাবা পশু পাখি একদম পছন্দ করত না। মাকে শেষবার দেখার অধিকার তো পাপ্পুরও ছিল, তাই ওকে আমি মায়ের কাছে নিয়ে এসেছিলাম। কিন্তু বাবা ঝাড়ি দিয়ে আমাদের দুজনকেই বের করে দেয়। মাকে শেষ একবার দেখার সুযোগ আমাদের দুজনের কাছ থেকেই বাবা কেড়ে নিয়েছিল। সেদিন থেকে আমিও বাবার সাথে কথা বলি না। এরপর পূজারীদের মন্ত্রপুত ধাগা খুলে ফেলার পর থেকে বাবাও কথা বলে না। ডেলিলু বলে, এটা তো অনেক পুরনো কথা, আর পাপ্পু এখন বাবার অনেক পছন্দের, তাহলে তোমরা কথা বলো না কেন? আর তুমি তো আবারও ধাগা পড়েছ। প্রাবন্ধু বলে, না, আর সম্ভব না, যা হওয়ার তা হয়ে গেছে। ডেলিলু বলে, এসব ভুলে সব আবারও রিসেট করে নাও। আপনজনের সাথে মনোমালিন্য সারা জীবন ধরে রাখলে আমরাই তো কষ্ট পাবো। জীবন তো অনেক ছোট। বলতে বলতেই ডেলিলু গায়েব হয়ে যায়। প্রাবেন্দু পেছনে তাকাতেই দেখে তার চাচা দাঁড়ানো, তাই ভান ধরে যে সে ফোনে কথা বলছিল। চাচাও কিছুই বুঝতে পারে না। থেরাপির জন্য রূপেশ চাচার সাথে আসলে জিজ্ঞেস করে, আপনার কি প্রাবেন্দুকে দেখে অস্বাভাবিক মনে হচ্ছে না? ও কয়েকদিন ধরে কেমন যেন আজব আচরণ করছে। চাচা বলে, আমি তো সেটাই জিজ্ঞেস করতে চাচ্ছিলাম। আমার মনে হয় সে কারোর বসে চলে গেছে, হয়তো কোনো মেয়ের বসে। আজ সকালেও ফোনে ফিস ফিস করে কার সাথে যেন কথা বলছিল। রূপেশ অবাক হয়ে বলে, আমি তো সব জানি না। প্রাবেন্দু ডেলিলুকে এক চার্চের কবরস্থানে নিয়ে এসেছে। ডেলিলু প্রতিটা কবরের নাম আর জন্মসাল, মৃত্যুসাল ঘুরে ঘুরে দেখছে। প্রাবেন্দু তেসা নামের এক কবর দেখিয়ে বলে, এনার জন্ম হয়েছে 88-তে। ডেলিলু বলে, 88 মানে 30 বছর হবে। তোমার কি মনে হয় যে আমার এত বছর বয়স? এখানে আশেপাশে মার থমাসের আর কোনো চার্চ আছে? প্রাবেন্দু বলে, তুমি যদি জেলা শহরের সীমানা পার করে আসা ভূত হয়ে থাকো, তাহলে আমাদের তো আশেপাশে জেলাও চেক করতে হবে। রাতে মন্দিরের পূজা শুরু হয়। বাবা মন দিয়ে পূজা করছে। দীপু রূপেশকে জিজ্ঞেস করে, প্রাবেন্দু কোথায়? রূপেশ বলে, সে তো বাইরে দাঁড়ানো। দীপু তাকে ভেতরে নিয়ে আসতে বললে রূপেশ বের হয়। প্রাবেন্দু তখন আলিমনের সাথে বন্দুক নিয়ে বেলুনে গুলি করার খেলা খেলছে। প্রাবেন্দু ঠিকমতো টার্গেট করতে পারে না, তাই ডেলিলুকে ডাকতে যায়। ডেলিলু তখন এক মহিলার পাশে দাঁড়িয়ে তার শাড়ি আর গয়না দেখছিল। প্রাবেন্দু শীর্ষ দিয়ে ডাকতেই মহিলাটি ভাবে তাকে ডাকছে, তাই পিছু পিছু চলে আসে। প্রাবেন্দু খেয়াল করে বলে, না না, আপনাকে ডাকিনি। বেচারির মনটাই খারাপ হয়ে যায়। প্রাবেন্দু ডেলিলুকে টার্গেট লক করতে বলে, কিন্তু ডেলিলু তখন
এক মহিলাকে আসতে দেখে আনমনা হয়ে যায়, হয়তো তার পরিচিত কেউ। প্রাবেন্দু আবারও টার্গেট মিস করে ফেলে। দেলুলুকে ডাকতেই সে এবার এক তুড়িতে সব বেলুন ফাটিয়ে দেয়। আশেপাশের সবাই হা করে তাকিয়ে থাকে। যাত্রাপালা শুরু হয়ে গেছে। দেলুলু ট্রাডিশনাল শাড়ি গয়না পরে আসতেই প্রাবেন্দু জিজ্ঞেস করে, তুমি চুরি করেছো নাকি? দেলুলু বলে, জি না, আমি একবার কাউকে দেখলে তার মতো পোশাক পরতে পারি। কেমন লাগছে সেটা তো বলো। প্রাবেন্দু বলে, এতটাও স্পেশাল না, মোটামুটি লাগছে। দেলুলু মুখ ফুলিয়ে বলে, একটু প্রশংসা করলে কি অনেক ক্ষতি হয়ে যেত? প্রাবেন্দুকে এভাবে কথা বলতে দেখে যাত্রাপালার লোকটা জিজ্ঞেস করে, আপনি একা একা কি কথা বলছেন? প্রাবেন্দু তাড়াতাড়ি এয়ারপোর্ট দেখিয়ে বলে, আমি তো ফোনে কথা বলছি। কথায় কথায় রূপেশকে তাদের দিকে আসতে দেখে বুঝে যায় এখনই তাকে মন্দিরে রাখবে। তাই তার থেকে পালানোর জন্য দেলুলুকে নিয়ে চলে আসে মন্দিরের পুকুর পাড়ে। দেলুলু বরাবরের মতোই মোবাইলে স্ক্রল করতে থাকে। হঠাৎ তার নজর পড়ে প্রাবেন্দুর মুম্বাইয়ে টিকিট চলে এসেছে। দেলুলু বায়না ধরে যে সেও প্রাবেন্দুর সাথে মুম্বাইতে যাবে। প্রাবেন্দু মজা করে বলে, তুমি তো আমাকে স্পর্শ করতেই পারবে না, তাহলে আমি না নিয়ে গেলে কিভাবে যাবে? সাথে সাথে দেলুলু তার অলৌকিক শক্তি দিয়ে হালকা বাতাস বইয়ে বলে, এটাই হলো আমার স্পর্শ। প্রাবেন্দু মজা করে বলে, আমার এখনো বিশ্বাস হয় না যে তুমি আসলে বেঁচে নেই। দাঁড়াও, আমি এখনই তোমার ছবি তুলে প্রমাণ করে দিব। বলেই মোবাইলে ফ্ল্যাশ জেলে সিঁড়ির উপরে নিতেই দেখে সেখানে কিছুই দেখা যাচ্ছে না। পুকুরের অপর পাশে কিছু বখাটে ছেলে তখন ড্রাগস নিচ্ছিল। তারা তো আর দেলুলুকে দেখতে পাচ্ছে না, তাই তারা ভেবে নেয় প্রাবেন্দু তাদের ভিডিও করছে। রেগে প্রাবেন্দুর দিকে তেড়ে আসতে থাকে। প্রাবেন্দু ভয়ে সেখান থেকে বের হতে গেলেই ছেলেগুলো এসে তাকে ঘিরে ধরে। প্রাবেন্দু তাদের এতভাবে বোঝায় যে সে তাদের ভিডিও করেনি, তবুও শোনে না, উল্টা ফোনটা পানিতে ছুঁড়ে মারতে যায়। দেলুলু রেগে তাকে চোখের ইশারায় আটকে রাখে। পরিস্থিতি খারাপ দেখে প্রাবেন্দু দ্রুত ফোনটা নিয়ে দেলুলুকে নিয়ে পালাতে গেলেই দেলুলু রেগে জিজ্ঞেস করে, তুমি ওদের মতো বাচ্চাদের দেখে পালাচ্ছ কেন? আর কতদিন নিজের ভয়কে লুকিয়ে রাখবে? কোনোদিনে কি লড়াই করবে না? দেলুলুর কথা কানে যেতেই প্রাবেন্দুর এবার টনক নড়ে। ছেলেগুলো আবারও তাকে মারতে আসতেই সেও সবকটাকে কাপড় কাচার মতো আছাড় দিয়ে ফেলতে থাকে। প্রাবেন্দুর এই রূপ দেখে নেশায় আসক্ত এই তিন বান্দরের সব ভাব বের হয়ে যায়। ভয়ে দেয় এক দৌড়, আর দেলুলুর খুশি দেখে কে। পরের দিন সকালে মুম্বাইয়ের ফ্লাইটে উঠতে দেখা যায় প্রাবেন্দুর সিট পড়েছে একটা মেয়ের পাশে। দেলুলু পাশের শাড়ির একটা সিটে বসা, বেশ নিস্তব্ধ সময় কাটছে। আচমকাই পাশের মেয়েটা বেশ খুশি হয়ে হেডফোন সরিয়ে বলে, মনে পড়েছে, আমি তো ব্যাঙ্গালোরে ছিলাম, কোচি থেকে প্রায়ই ব্যাঙ্গালোরের ফ্লাইটে উঠতাম। অচেনা মেয়ের এমন কথায় প্রাবেন্দু তো আকাশ থেকে পড়ে। অবাক হয়ে জিজ্ঞেস করে, ও তাহলে তো আপনি ভুল ফ্লাইটে উঠে গেছেন, এটা তো মুম্বাইতে যাবে। মেয়েটা বলে, আরে বোকা, আমি দেলুলু, এই মেয়ের উপরে ভর করেছি, না হলে এখানে কথা বলবো কিভাবে? প্রাবেন্দু খুশি হয়ে বলে, তাড়াতাড়ি বাকি সব মনে করার চেষ্টা করো যে কে তোমার পাশে ইয়েস বলেছিল, তাহলে হয়তো তুমি এই অতৃপ্ত জীবন থেকে মুক্তি পেয়ে যাবে। দেলুলু আর কিছুই মনে করতে পারে না, তবে তার মনে হয় এই একটা কথা মনে পড়াতেই তার আত্মার হালকা লাগছে। দেলুলু মন খারাপ করে জিজ্ঞেস করে, আমি যদি আজীবনের জন্য চলে যাই, তুমি কি আমাকে মিস করবে না? প্রাবেন্দু মজা করে বলে, একদমই না। দেলুলু রাগ করে হেডফোন নিয়ে বসে থাকে। প্রাবেন্দু হাসতে হাসতে দেলুলুকে ডেকে বলে, সত্যি অনেক মিস করব। মেয়েটা রেগে বলে, আপনি কি পাগল নাকি? তখনই পাশ থেকে দেলুলু বলে, সে তো অনেক আগেই মেয়েটা থেকে বের হয়ে গেছে। বেচারা প্রাবেন্দু লজ্জায় কোনো রকমে সরে বসে। না, আত্মার পাল্লায় পড়লে কি কি যে জ্বালা সামলাতে হয়। মুম্বাইয়ের এক পুরনো বিল্ডিং এর সামনে দাঁড়িয়ে সাদিয়া নামের একটা মেয়ে অনেক কান্না করছে। তার পাশেই বেশ কিছু কার্টুন। কেউ একজন কল করতেই সাদিয়া বলে, আমি ওর সবকিছু প্যাক করে দিয়েছি, কয়েকদিনের মধ্যেই ও নিউ ইয়র্ক চলে যাবে, বলেই কান্না করতে থাকে। তখনই সাদিয়ার বয়ফ্রেন্ড এসে সাদিয়াকে এমন অবস্থায় দেখে কিছু বলতেই যাবে, সাদিয়া তার আগে সেখান থেকে চলে আসে। এদিকে স্টুডিওতে প্রাবেন্দুর গিটারের সুর শুনে মিউজিক ডিরেক্টর বিজয় অনেক খুশি হয়ে যায়। তখনই সেখানে সাদিয়া আসলে বিজয় প্রাবেন্দুর সাথে সাদিয়াকে পরিচয় করিয়ে বলে, সাদিয়াই তোমার মিউজিক ট্র্যাক শুনে তোমাকে খুঁজে বের করেছে, ওর জন্যই তুমি এখানে আসতে পেরেছো। খুব জলদি তোমাকে মুম্বাইতে শিফট হতে হবে, বিষয়টা মাথায় রেখো, বলে বাইরে চলে যায়। সবাই বাইরে যেতেই প্রাবেন্দু দেলুলুকে বলে, রূপেশ কাল দুপুরে একটা পূজা রেখেছে। তখনই সাদিয়া আসলে প্রাবেন্দু বলে, আমাকে কাল সকালেই যেতে হবে, কোনো ফ্লাইট আছে? সাদিয়া জানায়, কাল ভোর 6:30টায় ফ্লাইট আছে, আমিও ওই ফ্লাইটে যাব। এখন তো বেশ রাত হয়ে গেছে, স্টুডিওতে সব রেখে চলেন কিছু একটা খেয়ে আসি। এদের কেমিস্ট্রি দেখে দেলুলুর বেশ ভালোই লাগে। বাইরে খেতে বসতেই হঠাৎ সাদিয়ার ফোনে একটা মেসেজ আসে। মেসেজটা দেখতেই সাদিয়ার চোখ থেকে টপ টপ করে পানি পড়তে থাকে। দেলুলু পাশে বসে ফোনে উকি মারতেই বুঝে যায় সাদিয়ার বয়ফ্রেন্ড নিউ ইয়র্ক যাচ্ছে, আর যাওয়ার আগে তার সাথে সব সম্পর্ক ভেঙে দিয়েছে। দেলুলুর সাদিয়ার জন্য বেশ খারাপ লাগে, তাই প্রাবেন্দুকে কিছু একটা বলে সাদিয়ার মন হালকা করতে বলে। বোকা প্রাবেন্দু কি বলবে বুঝতে না পেরে চিৎকার করে জিজ্ঞেস করে, সাদিয়া তুমি রুটি আর তরকারি খাচ্ছ না কেন? সাদিয়া হেসে বলে, আরে এটাকে মুম্বাইয়ের ভাষায় পাও ভাজি বলে। সাদিয়ার প্রাবেন্দুকে তখনই বেশ ভালো লেগে যায়। স্টুডিওতে ফিরে সাদিয়া বলে, প্রথমে মনে হচ্ছিল ওকে ব্লক করে দিব, পরে মনে
হলো কাজটা ঠিক হবে না, কোথাও না কোথাও আফসোস থাকবে। কাউকে আমাদের জীবন থেকে বাদ দিতে হলে তার উপরে কোনো রাগ বা ক্ষোভ জমিয়ে রাখলে দিন শেষে নিজেকেই সাজা দেওয়া হয়। এই জন্যই আমি আমার মনকে পুরো পরিষ্কার রাখতে চাই। সাদিয়ার এই কথাগুলো শোনা মাত্রই দেলুলুর চোখে পানি চলে আসে। তার হাতে কেমন এক আজব অনুভূতি হয়। দেলুলু প্রাবেন্দুকে জিজ্ঞেস করে, তুমি কি আমাকে এখনো দেখতে পাচ্ছ? প্রাবেন্দু কোনো রকমে মাথা নাড়িয়ে হ্যাঁ বলতেই দেলুলু বলে, আমার মনে হয় আমি কাউকে অনেক ভালোবাসতাম, সেই ভালোবাসাকেই আমি অনুভব করতে পারছি। প্রাবেন্দু চুপ করে তার দিকে তাকিয়ে থাকে। পরের দিন সকালে ফ্লাইটে দেলুলু মন খারাপ দেখে প্রাবেন্দু জিজ্ঞেস করে, তাহলে কি তোমার ভালোবাসার মানুষ তোমাকে ইয়েস বলেছিল? দেলুলু বলে, তাহলে তো আমি ভালোবাসার মানুষকে পেয়ে খুশি থাকতাম, আমাকে এভাবে মরতে হতো না। তখনই এয়ার হোস্টেস এসে জানায় সাদিয়া প্রাবেন্দুর সিট আপডেট করে তার পাশের সিট বুক করেছে। দেলুলু প্রাবেন্দুকে সাদিয়ার পাশে এগিয়ে বসতে বলে, কিন্তু প্রাবেন্দু আর সাদিয়াকে পাশাপাশি বসে হাসি মুখে কথা বলতে দেখে তার কেমন যেন খারাপ লাগে। বিকালে প্রাবেন্দু রূপেশের সাথে এক বিশাল বাড়িতে ভূত ভাগাতে আসে। রূপেশ তো ভয়েই শেষ, কিন্তু প্রাবেন্দু নিজেই সারাদিন ভূতের সাথে ঘুরে বেড়ায়, তার কি আর ভূতকে ভয় লাগবে? সে বেশ সাহসের সাথে দেলুলুকে নিয়ে এগোতে থাকে। কয়েকদিন আগেই এই বাসার সবচেয়ে উপরের রুমে থাকা দাদি মারা গেছে। সবাই ভাবছে সেই দাদির আত্মায় ভয় দেখাচ্ছে, তাই দাদির রুমে এসে প্রাবেন্দু মন্ত্র পড়তে শুরু করে। রূপেশ বাসার লোকটাকে নিয়ে বারান্দায় আসে। দেলুলু হঠাৎ লক্ষ্য করে ওয়াশরুমে একটা মহিলার ছায়া নড়ছে। ভয়ে চিৎকার করে প্রাবেন্দুকে ডাকতেই প্রাবেন্দু এসে দরজায় উকি দেয়। তখনই একটা মহিলা কোলে বাচ্চা নিয়ে দেয় দৌড়, আর তার পেছন পেছন আর একটা লোক বের হতেই প্রাবেন্দু ভয়ে তার মুখে মন্ত্রপুত ছাই ছুঁড়ে মারে। সবাই দৌড়ে সেখানে আসতেই লোকটা চিৎকার করে বলে, বাসা ফাঁকা দেখে আমরা এখানে থাকতে এসেছিলাম বলেই আবারও ফিরে এসে চার্জে থাকা মোবাইল নিয়ে বলে, দয়া করে পুলিশ ডাকবেন না। ঘটনার আকস্মিকতায় সবাই একদম ভড়কে যায়। রূপেশ কোন রকমে ভয়ে কাঁপতে কাঁপতে ভাব নিয়ে বলে, আর চিন্তা নেই, আত্মা চলে গেছে। রাতে দেলুলু অনলাইনে নতুন জামা সার্চ করছে। তখনই সাদিয়ার কল আসতে দেখে প্রাবেন্দুকে ডাকতে আসতেই দেখে সে রূপেশ থেকে বিদায় নিচ্ছে, কারণ এরপর সে মুম্বাই শিফট হয়ে যাবে। তার পক্ষে আর পূজা করাও সম্ভব না। রূপেশ এই পূজার সব টাকা প্রাবেন্দুকে দিয়ে বলে, সত্যি তোকে অনেক মিস করব, তবে মুম্বাইতে কোনো পূজার ডাক আসলে আমাকে জানাস, আমিও একটু ফ্লাইটে উঠে দেখবো যে কেমন লাগে। কথা শেষে হঠাৎই দেলুলুর দিকে তাকিয়ে বলে, উঠে এসো, আমরা চলে যাব। প্রাবেন্দু আর দেলুলু দুজনেই যেন আকাশ থেকে পড়ে। রূপেশ কি তাহলে সত্যি দেলুলুকে দেখতে পাচ্ছে? তখনই আচমকা দেলুলুর পেছনের অন্ধকার থেকে রূপেশের মাতাল অ্যাসিস্ট্যান্ট বের হতেই দেলুলু আর প্রাবেন্দু ভয়ে চিৎকার করে ওঠে। রূপেশ চলে যেতেই প্রাবেন্দু রেগে বলে, কি এক সাহসী ভূত কপালে জুটেছে যে মানুষকেই ভূত মনে করে ভয় পায়। বেচারি দেলুলু তো লজ্জা পেয়ে যায়। সাদিয়ার কাজিনের বিয়েতে নাচ প্র্যাকটিসের সময় একজন এসে জিজ্ঞেস করে, গেস্টদের ফাইনাল লিস্ট দিতে হবে, তাহলে আমরা খাবার অর্ডার করব। সাদিয়া মুচকি হেসে বলে, একজন আছে, তবে সে ভেজিটেরিয়ান। সাথে সাথেই সাদিয়া প্রাবেন্দুকে ভয়েস মেসেজ দিয়ে জিজ্ঞেস করে, তোমার আগামী সপ্তাহের টিকিট কি আমার সাথেই বুক করব? সেদিন তোমার সাথে কথা বলতে বলতে কখন যে কোচিতে পৌঁছে গিয়েছিলাম টেরই পাইনি। তোমার সাথে সময়গুলো জাদুর মতো কেটে গিয়েছিল। কাল সন্ধ্যায় আমার কাজিনের প্রি ওয়েডিং শুটিং আছে, তুমি ফ্রি থাকলে চলে এসো। এ কথা শুনে প্রাবেন্দু মুচকি হাসে। দেলু জিজ্ঞেস করে, পুকি প্রাবেন্দু লজ্জা পাচ্ছে নাকি? আমাদের ওখানে যাওয়া উচিত। প্রাবেন্দু বলে, না না, কেউ এত সহজে পেয়ে গেলে দামই দিবে না, আর একটু মেহনত করা উচিত, তাই না? দেলু বোঝায়, 2 দিন আগেই তোমার সাথে দেখা হয়েছে, তার কি তোমাকে ফুল ব্রেকআপ স্টোরি বলার কোনো দরকার ছিল? তারপরও তো বলেছে। আমার মনে হয় সে তোমাকে পছন্দ করে। প্রাবেন্দু বলে, সেদিন মনের কষ্টে আমার সামনে কান্না করে দিয়েছিল, এই জন্যই হয়তো আফসোস হচ্ছে, তাই দাওয়াত করেছে। দেলুলু বলে, অন্য কোনো ছেলে হলে এই সুযোগে সদ্ব্যবহার করত। আমার মনে হয় তুমি খুবই ভালো মানুষ। প্রাবেন্দু তখন হ্যাবি ভাব নিতে শুরু করলে দেলুলু বলে, তুমি দেখি প্রেমে একদম হাবুডুবু খাচ্ছ, তবুও তোমার নাটক কমছে না। প্রাবেন্দু বলে, মিউজিকই আমার একমাত্র ভালোবাসা। দেলুলু বুঝিয়ে বলে, দেখো, ভালো সম্পর্ক জীবনে একবারই আসে। এমন কেউ যে তোমাকে একবার দেখেই তোমার মনকে বুঝে যায়, তোমার নীরবতার ভাষা বুঝে যায়। এমন সাপোর্টিভ পার্টনার পাওয়া আসলে ভাগ্যের ব্যাপার। প্রাবেন্দু জিজ্ঞেস করে, তুমি এই বিষয়ে জোর করছো কেন? দেলুলু বলে, কাজের জন্য তোমাকে তো ওর সাথে মুম্বাইতে দেখা করতেই হবে, তাহলে বন্ধু হলে কি সমস্যা, চলো বিয়েতে। প্রাবেন্দু এবার রাজি হয়ে বলে, সমস্যা হলো জায়গাটা শহর থেকে অনেক দূরে, বাইকে যাওয়া যাবে না। দেলুলু বলে, তাহলে বাবার গাড়ি নিয়ে চলো। কথাটা শোনা মাত্রই প্রাবেন্দু না বলে দেয়। দেলুলু জিজ্ঞেস করে, তোমার এত ইগো কিসের? তখনই বাসার ভেতর থেকে পাপ্পুর ডাক শুনতে পায়। বেশ অবাক হয়ে বাবার রুমে এসে দেখে বাবা পাপ্পুর ক্ষত জায়গায় স্প্রে করে দিচ্ছে। বাবা বলে, বাইরে থাকলে ওর এই ঘাতে মাছি বসতে পারতো, এই জন্যই পাপ্পুকে এখানে নিয়ে এসেছি। যাকে একদিন বাবা বের করে দিয়েছিল, আজ তাকে নিজের রুমে থাকতে দিচ্ছে দেখে প্রাবেন্দুর মন অনেক নরম হয়ে যায়। বাবাকে অক্সিজেনের পাইপ লাগাতে দেখে জিজ্ঞেস করে, এসব কবে থেকে শুরু হয়েছে? বাবা জানায়, দীপু বিদেশ থেকে এনে দিয়েছে। আগে তো বড় বড়
বড় সিলিন্ডার ছিল, তবে এটা বেশ আরামদায়ক। বাবা এতটা অসুস্থ জেনে প্রাবেন্দুর অনেক খারাপ লাগে। বাবা প্রাবেন্দুকে স্প্রের বোতল আলমারিতে রাখতে বলে প্রাবেন্দু আলমারি খুলে দেখে সেখানে তার মায়ের সব কাপড়, ব্যাগ, চশমা যত্ন করে একদম আগের মতোই রাখা। বাবা বলে আমি কিচ্ছু ফেলিনি আর জায়গাটাও বদলাইনি, ওগুলো দেখলে মনে হয় তোমার মা আমার পাশেই আছে। প্রাবেন্দুর মন আরো খারাপ হয়ে যায়। রুম থেকে যাওয়ার সময় জিজ্ঞেস করে কাল তোমার গাড়ি নিতে পারবো? বাবা অনেক খুশি হয়ে যায়। বাবা আর ছেলের এতদিনের দূরত্ব আজ ফাইনালি মিটে গেল। তাদের খুশি দেখে দেলুলুর হাত পা আবারও ঝাপসা হতে শুরু করে, হয়তো তার এখানে আসার উদ্দেশ্যটা পূরণ হয়ে গেছে। প্রাবেন্দু দেলুলুকে নিয়ে বিয়ের ফাংশনে আসে। এত সুন্দর লাইটিং, রঙিন পোশাকের লোকজন দেখে দেলুলুর বেশ ভালো লাগে। প্রাবেন্দু সাদিয়ার কাজল কালো মায়াবী চোখ দেখে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে। খুশির মনে নাচতে থাকা সাদিয়াকে দেখে দেলুলুও নাচা শুরু করে। নাচতে নাচতে সাদিয়া প্রাবেন্দুকে দেখে দৌড়ে তার কাছে যায়। প্রাবেন্দু হাত বাড়াতেই সাদিয়া তাকে জড়িয়ে ধরে। তবে এদেরকে এত কাছে আসতে দেখে দেলুলুর একদমই ভালো লাগে না। প্রাবেন্দু সাদিয়ার সাথে কথা বলতে থাকে। দেলুলু কোথায় কি করছে সে বিষয়ে তার কোনো মাথা ব্যথাই নেই। অপলক দৃষ্টিতে প্রাবেন্দুকে সাদিয়ার দিকে তাকিয়ে থাকতে দেখে দেলুলুর অনেক কষ্ট লাগে। এতদিন প্রাবেন্দুর সব ফোকাস ছিল দেলুলুর উপরে, আর আজ সেই জায়গা অন্য কেউ নিয়ে নিয়েছে দেখতেই দেলুলুর কেমন যেন হিংসা হয়। বাসায় ফেরার সময় দেলুলু মুখ গোমরা করে বলে আমি তোমাকে পছন্দ করি। প্রাবেন্দু স্বাভাবিকভাবে বিষয়টা নিয়ে বলে আমিও তোমাকে পছন্দ করি। দেলুলু বলে আমি তোমাকে ভালোবাসি। প্রাবেন্দু হেসে বলে আমিও ভালোবাসি। দেলুলু এবার প্রচন্ড রেগে বলে আমি সিরিয়াসলি বলছি, আর তুমি এটাকে মজা ভাবছো? অন্য কেউ তোমার জীবনে চলে এসেছে বলে আমাকে আর ভালো লাগছে না, তাই না? প্রাবেন্দু রেগে বলে তুমি তো ওর সাথে দেখা করার জন্য জোর করছিলে, আমি তো প্রথম থেকেই মানা করে দিয়েছিলাম, তাহলে এখন এসব কি হচ্ছে? হঠাৎ তোমার ভালোবাসা কোথা থেকে আসলো? দেলুলু রেগে বলে তা আমি জানি না, কিন্তু আমি সেসব মানুষদের কাছ থেকে কিছু লুকাতে পারি না যারা আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ, আর শেয়ার না করলে আমি শান্তিতে থাকতেও পারবো না। আমার কাছে একমাত্র তুমিই আছো, আর কেউ নেই। প্রাবেন্দু বলে এটা এক ধরনের পজিটিভনেস, সব ঠিক হয়ে যাবে। আর হ্যাঁ, তুমি ভূত হলেও তোমার বিয়ের বয়স হয়নি, আমার সেই বয়স পার হয়ে গেছে। দেলুলু বিরক্ত হয়ে বলে আমাকে ভূত বলবে না। প্রাবেন্দু প্রচন্ড রেগে বলে তাহলে কি বলবো? তোমার নাম জানি না, তোমাকে স্পর্শ করতে পারি না, আমি তো পাগল হয়ে যাব। দেলুলু রেগে বলে ভালোবাসা স্পর্শের উপর টিকে থাকে না, দূর থেকেও ভালোবাসা যায়। এটা একটা অনুভূতি যেটা শুধুই অনুভব করতে হয়। আমাদের মধ্যে সেই কানেকশন আছে। সত্যি করে বলো তুমি আমাকে ভালোবাসো না? প্রাবেন্দু কথা ঘুরিয়ে বলে দেখো প্র্যাকটিক্যালি চিন্তা করো। দেলুলু বলে যখন তোমাকে প্রথম জড়িয়ে ধরেছিলাম আমি অন্যরকম এক অনুভূতি অনুভব করেছিলাম। অনুভূতিটা খুবই স্পেশাল ছিল। সেদিন আমি অনেক খুশি ছিলাম, একমাত্র তোমার সাথেই এই কথাগুলো বলেছি, আর তুমি সেটাই নষ্ট করে দিলে। দেলুলু ছলো ছলো চোখে বলে তুমি কতটা স্বার্থপর। আমি আসার পরেই তোমার জীবনে আনন্দ এসেছে, সাদিয়ার সাথে পরিচয় হয়েছে, তোমরা সবাই আসলে এক। পুরুষ মানুষ কখনোই বদলায় না। তখনই প্রাবেন্দুর ফোনে সাদিয়ার কল আসে। দেলুলু কল রিসিভ করতে বললে প্রাবেন্দু গাড়ি থামিয়ে বলে আমার এখন তোমার থেকে প্রাইভেসি লাগবে। প্রাবেন্দুর এমন কথা শুনে দেলুলু বিশ্বাসই করতে পারে না এটা সেই পুরনো প্রাবেন্দু। প্রাবেন্দু হঠাৎই গাড়ি থেকে বের হলে আচমকা একটা গাড়ি দ্রুত গতিতে চলে এসে প্রাবেন্দুকে ধাক্কা মারতেই যাচ্ছিল। ড্রাইভার প্রাবেন্দুকে রেগে ঝাড়ি দিয়ে বলে আপনি কি পাগল নাকি? হাইওয়েতে এভাবে কেউ গাড়ির দরজা খোলে? প্রাবেন্দু খেয়াল করে গাড়িতে দেলুলু নেই। পেছনে তাকাতেই দেখে দেলুলু তার পেছনেই দাঁড়ানো। বেশ কিছুক্ষণ চুপ থাকার পর দেলুলু হঠাৎই প্রাবেন্দুকে জড়িয়ে ধরে ফুপিয়ে ফুপিয়ে কান্না শুরু করে। চোখ বন্ধ করতেই দেলুলুর মনে পড়ে যায় তার পরিবারের কথা। এক রাতে খাবার টেবিলে দেলুলু তার বাবা, মা আর ছোট ভাইয়ের সাথে ডিনারে বসেছিল। প্রার্থনা শেষে দেলুলু ইশারা করতেই বাবা বিনোদ মা অ্যানিকে বলছিল তোমার মেয়ে আমাদের কিছু বলতে চায়। অ্যানি কথাটা না শুনে বিরক্ত হয়ে বলে নতুন আইফোন দেওয়া যাবে না। দেলুলু বলে আরে বিষয়টা তা না। ভাই বলে দিদি নিশ্চয়ই আবারও চুল কালার করবে। দেলুলু ভাইকে থামিয়ে বাবাকে তার কথাটা বলতে বলে। বিনোদ বলে তাদের মেয়ের একজনকে পছন্দ হয়েছে। অ্যানি বলে সে কি কোটায়ামের ওই জো? ওকে আমার একদমই পছন্দ না। দেলুলু বিরক্ত হয়ে বলে জো তো আমার বেস্ট ফ্রেন্ড আইশুর বয়ফ্রেন্ড। বিনোদ বলে সে আমাদের মেয়ের কলেজের কেউ না, ব্যাঙ্গালোরের এক কমন ফ্রেন্ডের মাধ্যমে তার সাথে পরিচয় হয়েছে। অ্যানি বলে দেখেছো তোমাকে আগেই আমি সাবধান হতে বলেছিলাম। বিনোদ বলে আরে তোমার মেয়েই তাকে প্রপোজ করবে, এই জন্য আগে আমাদেরকে জানিয়েছে, তাই আমার মনে হয় ওকে সাপোর্ট করা উচিত। কালকে ওই ছেলের সাথে গিয়ে দেখা করে কফি খেয়ে চলে আসবো। অ্যানি জিজ্ঞেস করে সেও কি তোমাকে পছন্দ করে? দেলুলু বলে তবে আমাদের মধ্যে একটা কানেকশন আছে। অ্যানি তার ছবি দিতে চাইলে দেলুলু বলে ছবি দেখে পছন্দ করবে না, কারণ তোমার দাড়ি পছন্দ না, ওর দাড়ি আছে, আর সে হিন্দু, বয়সে আমার থেকে একটু বড়। ভাই ও মাকে রাজি হয়ে যেতে বললে মা বলে ঠিক আছে, তবে তুমি স্কুলে যাবে, আমি আর বাবা আগে কথা বলবো। দেলুলু অনেক খুশি হয়ে যায়। ভাইকে বলে চিন্তা করো না, পরে তোমার সাথে অবশ্যই দেখা করিয়ে দিব। পরের দিন দেলুলু বাবা আর মাকে নিয়ে গাড়িতে করে সেই ছেলেটার জন্য এক কফি শপের বাইরে অপেক্ষা করতে থাকে। তখন এই ছেলেটা হঠাৎ মেসেজ দিলে
ডেলুলুর মন খারাপ হয়ে যায়। অ্যানি মেয়ের মন খারাপ দেখে জিজ্ঞেস করে সে আসবে না তাই না। ডেলুলু বলে হয়তো সে বুঝে গেছে কেন ডেকেছি আর এখন কনফিউশনে আছে, ও স্বভাবটাই এমন। অ্যানি বলে কারোর কাছ থেকে এত বেশি কিছু আশা করতে হয় না, তোমাদের জেনারেশন কখনো কমিটমেন্ট করতেই চায় না, তারা সম্পর্কে জড়াতে ভয় পায়। ডেলুলু রেগে বলে কাউকে না জেনে তার সম্পর্কে এত কিছু বলা উচিত না। তখনই ছেলেটার কল আসলে ডেলুলু গাড়ি থেকে নেমে কথা বলতেই যাবে, আচমকায় একটা গাড়ি দ্রুত গতিতে এসে ডেলুলুকে উড়িয়ে দিয়ে যায়। আসলে এটা হাইওয়ে ছিল আর হঠাৎ এভাবে গাড়ির দরজা খোলায় ড্রাইভারও বুঝতে পারেনি। এই খবর জেকো মানে ডেলুলুর ভাইয়ের স্কুলে পৌঁছাতেই প্রিন্সিপাল ক্যাপ্টেন অভিনাশ মানে যার বাসা থেকে ডেলুলুকে পেয়েছিল তাকে ডেকে বলে জেকবের বোনের অ্যাক্সিডেন্ট হয়েছে, তুমি ওকে সামনে নিয়ে হাসপাতালে যাও। অভিনাশ জেকবকে হাসপাতালে নিয়ে আসে। জেকব দেখে বাবা আর মা ডক্টরের সাথে কোন একটা বিষয় নিয়ে কথা বলছে। মা তো মেয়ের অবস্থার কথা শুনে বেহুশ হওয়ার মতো অবস্থা হয়। বিনোদ তখন চোখে মুখে পানি দিচ্ছিল। জেকব জিজ্ঞেস করে দিদি কোথায় বাবা। বিনোদ জেকবকে ডেলুলুর কাছে নিয়ে আসে। ডেলুলুকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। বিনোদ বলে জানো তোমার দিদি কখন সবচেয়ে বেশি খুশি হয়েছিল, যখন তুমি জন্ম নিয়েছিলে। এখন তাকে খুশি করার জন্য তোমার সাহায্য লাগবে। ডক্টর বলেছে তোমার দিদি আর নেই, তার ব্রেন মারা গেছে। লাইফ সাপোর্ট খুলে দিতেই তোমার দিদি মুক্ত হয়ে যাবে। আমি হ্যাঁ বললেই ওরা মেশিনটা খুলে দিবে, আর যতক্ষণ না তুমি হ্যাঁ বলবে ততক্ষণ আমরাও হ্যাঁ বলবো না। জেকব জিজ্ঞেস করে আমি হ্যাঁ বললে দিদি কি খুশি হয়ে যাবে। বিনোদ চোখ ভরা পানি আর বুকে পাথর রেখে মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। এটাই সেই হ্যাঁ যেটা কে বলেছিল সেটা ডেলুলু মনে করতে পারছিল না। সব মনে পড়ার পর ডেলুলু প্রবেন্দুকে জানায় তার বাবার নাম বিনোদ ম্যাথিউ। গুটিকা নামে তাদের একটা চায়ের বাগান আছে। অ্যানি আমার মায়ের নাম আর ভাইয়ের নাম জ্যাকব। প্রবেন্দু জিজ্ঞেস করে তোমার নাম কি। ডেলুলু বলে হয়তো ডেলুলুই হবে। প্রবেন্দু বলে মজা করো না, আসল নাম বলো। ডেলুলু হেসে বলে ডেলুলু মানে হচ্ছে ডিলিউশন, যার অর্থ মায়া, আর আমার নাম মায়া ম্যাথিউ। নামটা বলার সাথে সাথেই মায়া উধাও হয়ে যায়। প্রবেন্দু চোখ থেকে টপ টপ করে পানি পড়তে থাকে। সে কিছু বলতে গিয়েও বলতে পারে না। মায়া তার আসল পরিচয় জানার সাথে সাথেই সে এই দুনিয়া থেকে মুক্ত হয়ে গেছে। প্রবেন্দু আবারও আগের মতো একা হয়ে যায়। সবার মাঝে থেকেও সে কাউকেই আর অনুভব করতে পারে না। সবসময় তার ডেলুলুর কথাই মনে পড়তে থাকে। ডেলুলুর অনুপস্থিতি প্রবেন্দুকে ভিতর থেকে একদম শূন্য করে দেয়। অবশেষে ডেলিভারি ম্যান ডেলুলুর সবচেয়ে পছন্দের সাদার মাঝে ভেলভেটের ফুলের কুর্তি নিয়ে আসলে প্রবেন্দু পার্সেল রিসিভ করে। কিন্তু এই পার্সেল দেখে যে সবচেয়ে বেশি খুশি হতো সেই ডেলুলুই তার কাছে নেই। ডেলুলুকে ভুলতে সাদিয়ার সাথে সময় কাটায়, কিন্তু আগের মতো সেই আনন্দ আর পায় না। ডেলুলুর শূন্যতা তাকে কুড়িয়ে কুড়িয়ে খেতে থাকে। একদিন অনেক খোঁজার পর ফেসবুকে ডেলুলুর বাবাকে খুঁজে পায়। ডেলুলুকে সে কোনোভাবেই ভুলতে পারে না। নিজে ভূত হয়ে সে তো ভূতকেই ভয় পেত। ডেলুলুর জন্য হওয়া কষ্ট আর সহ্য করতে না পেরে প্রবেন্দু তার চাচাকে সব বলে দেয়। চাচা বলে তুই যা বলছিস সেটা কল্পনা হতে পারে, আবার বাস্তব হতে পারে। তোর কথা মতো ওর বাবা মা আজও সেই ছেলেকে দেখেনি যাকে ডেলুলু পছন্দ করত। একটা আত্মার শেষ ইচ্ছা পূর্ণ হলেই তখনই সে কেবল প্রকৃত শান্তি আর মুক্তি পাবে। প্রবেন্দু বেশ সাহস নিয়ে মায়ার বাসায় আসে। অ্যানিকে প্রবেন্দু বলে সে মায়ার বন্ধু। এখানে এসেছিলাম, ভাবলাম মায়ার সাথে দেখা করে যাই। ভেতরে এসে প্রবেন্দু বলে মায়া সবসময় বলতো আপনি যতই ওর সাথে ঝগড়া করেন না কেন আপনি ওকে সবচেয়ে বেশি ভালোবাসেন। অ্যানি বলে ও তো মিথ্যা বলতো, ওর বাবাকেও একই ডায়লগ বলতো। আমরা এখনো ওই ঘটনা বিশ্বাস করতে পারিনি, তাই আমরা ওকে মিস করি না। এখনো মনে করি ও আমাদের মাঝেই আছে। ওর বাবা এখন সবসময় ড্রিঙ্কস করে আর জেকব পড়াশোনায় মনোযোগী হয়ে ক্লাস টপার হয়ে গেছে। দুইটা জিনিস এখনো আমাকে ওর কথা মনে করায়। ফ্রিজ খুলতেই মনে পড়ে কারণ ও সবসময় ফ্রিজ খুলে রাখতো, আর বেডে কাপড় ছড়ানো থাকতো কারণ ও একদমই অগোছালো ছিল। জামা কাপড় ট্রেন্ডিং ফ্যাশনে ছিল ওর সবচেয়ে বড় দুর্বলতা। সবসময় অনলাইনে নতুন স্টক চেক করতো। অ্যানি কান্না করতে করতে জুস আনতে যায়। প্রবেন্দু দেওয়ালে মায়ার হাসি মাখা একটা ছবি দেখে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। অ্যানির মনে পড়ে মায়া বলেছিল যাকে সে পছন্দ করে তার দাড়ি আছে, সে হিন্দু আর বয়সে অনেক বড়। অ্যানি তার নাম জিজ্ঞেস করতেই প্রবেন্দু তার নাম বলে দেয়। অ্যানি হঠাৎ কিছু একটা বুঝতে পেরে জিজ্ঞেস করে তুমি তো সেই ছেলে তাই না যাকে মায়া ভালোবাসতো। প্রবেন্দু কান্না করতে করতে হ্যাঁ বলে দেয়। আর কিছু না বলেই প্রবেন্দু বেরিয়ে আসে। হঠাৎ তার মুখে হালকা বাতাস লাগে। প্রবেন্দুর মনটা ছুঁয়ে যায়। প্রবেন্দুর মনে হয় মায়া সেদিনের মতোই বাতাসের মাধ্যমে আজও হয়তো তাকে স্পর্শ করে বুঝিয়ে গেল যে সে আজ অনেক খুশি। ফাইনালি প্রবেন্দু মুম্বাই ফিরে স্টেজ শো শুরু করে। সামনে লাখো জনতার ভিড়, মানে প্রবেন্দু এখন অনেক জনপ্রিয় হয়ে গেছে। প্রবেন্দুর মিউজিকের দোলায় সবাই দুলছে। সাদিয়াও প্রবেন্দুর জন্য আজ অনেক খুশি। খুশিতে তার চোখে পানি টলমল করে ওঠে। ডেলুলুর দেওয়া মিউজিকে প্রবেন্দু মুচকি হাসি দেয়। ডেলুলু আজও তার মনেই গেঁথে আছে। হয়তো সে কোনোদিনও আর ডেলুলুকে ভুলতে পারবে না, আর আজীবন ডেলুলুর মায়ায় বন্দী থাকবে।
আজ তাহলে এখানেই চলে যাচ্ছি। শীঘ্রই ফিরবো নতুন অথবা পুরাতন ইউনিক কোনো মুভির গল্প নিয়ে। ফিরে আসা পর্যন্ত লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে অচিরার গপ্পসপের সাথেই থাকুন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে।